আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আইএন টিভির পর্দায় রাজনীতি অনুষ্ঠান দেখার জন্য। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করে থাকি এবং আপনার 5ই অগাস্ট আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশকে নতুন আঙ্গিকে নতুনভাবে সাজানোর জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ প্রবাসীরাও কাজ করে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার বা যে সরকার আপনাদেরকে চেষ্টা করে যাচ্ছে স্বাধীনতার স্বাদ দেওয়ার জন্য। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশের সবসময় আমরা দেখতাম, বুঝতাম, ভাবতাম এবং স্বপ্নও দেখতাম, সেটি হচ্ছে যে দুটি রাজনৈতিক দল, একটি হচ্ছে বিএনপি, একটি হচ্ছে আওয়ামী লীগ। এর বাইরে যে রাজনৈতিক দলই আসুক সেটি তাদের পরিকল্পনার অভাব বলুন, গ্রহণযোগ্যতা বলুন, অথবা যে স্ট্র্যাটেজি তৈরি করা দরকার সেটি কতটুকু করতে পারছে, সেই কারণেই কল্যাণ পার্টি বলুন বা আদার্স, আমি কারো নাম বলতে চাচ্ছি, সেই পার্টিগুলো তাদের কাঙ্ক্ষিত স্থানে যেতে পারেনি বা পারবে কি না সেটাও আমরা জানি না। বাট আমরা আজকে একজন যেহেতু অতিথি, আমরা এমন একজন সম্মানিত অতিথিকে আপনাদের সামনে নিয়ে এসেছি। সদ্য যে দলটি আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টি নিবন্ধন পেয়েছে এবং সবার মুখে মুখে সেটি আলোচনা, পর্যালোচনা এবং সমালোচনাও হচ্ছে যে এই এবি পার্টি অথবা আমার বাংলাদেশ পার্টিও কি অন্যান্য বিগত দলগুলোর মতো তারাও কি স্তিমিত হয়ে যাবে, নাকি তারা তাদের পরিকল্পনা নিয়ে সামনে বাংলাদেশে অন্য দুটি রাজনৈতিক দলের সাথে কম্পিটিশন করে সামনে এগিয়ে যাবে। আমি কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনাব মুজিবুর রহমান মঞ্জু, মেম্বার সেক্রেটারি, সদস্য সচিব, আমার বাংলাদেশ পার্টি কেন্দ্রীয় কমিটি। মজিব ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কেমন আছেন? জি আছি ভালো, আপনাদেরকে ধন্যবাদ। অনেকদিন পরে আমার মনে হয় আপনি আসছেন লন্ডনে অনেক আগে। এর মধ্যে তো আমি এসেছি পরশুদিন বিকেলে এসেছি। এর আগে প্রায় 3-4 বছর আগে, 3-4 বছর হবে। এবং এখন তো গুড নিউজ আপনাদের জন্য, সেটা হচ্ছে যে আপনারা অনেকদিন ট্রাই করে যাচ্ছেন আমার বাংলাদেশ পার্টির নিবন্ধন পাওয়ার জন্য, সেটি পেলেন কয়েকদিন আগে। কেমন লাগছে? হ্যাঁ, অনেক কষ্টের পাওয়া জিনিস তো খুবই আনন্দের হয়। তার চাইতেও বেশি আনন্দের হচ্ছে যে আমরা যে সংগ্রামটা করেছি দীর্ঘ সময় ধরে, যে একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার, আমাদের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার এবং দেশে একটা সকলের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেরকম একটা স্বপ্নের আন্দোলন, সংগ্রাম বা নির্বাচনের ভোটের অধিকার পাওয়ার, তো সেখানে একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং ফ্যাসিবাদের পতন হয়েছে। এর চাইতেও বেশি আনন্দের খবর। আচ্ছা, কেমন আছে আমাদের বাংলাদেশ? হ্যাঁ, বাংলাদেশ এক হিসাবে ভালোই আছে, কারণ ফ্যাসিবাদ থেকে আমরা মুক্ত হয়েছি। আরেক দিক থেকে চ্যালেঞ্জটা অনেক বেশি এখন, কারণ আমরা এতদিন যে কথাগুলো বলেছি, গণতন্ত্রের কথা, এতদিন মানবাধিকারের কথা বলেছি, এতদিন বাক স্বাধীনতার কথা বলেছি, ন্যায় বিচারের কথা বলেছি, এখন এটা বাস্তবায়নের একটা দায়িত্ব। সুতরাং দায়িত্ববোধের জায়গা থেকে এখন চাপটা একটু বেশি আমাদের সবার জন্য। তো সেজন্য আগে ঘুমাতে পারি নাই ফ্যাসিবাদের ভয়ে, এখন ঘুমাতে পারছি না দায়িত্বের। আমি জাস্ট আমরা ডিফে যাওয়ার আগে মঞ্জু ভাই, আমি আপনার কাছে এবি পার্টির যে পরিকল্পনা, আমাদের যারা ভিউয়ার্স অনেকেই এটা যেহেতু নতুন একটি নিবন্ধিত রাজনৈতিক দল, এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছে, আপনি একটু ব্রিফলি বলবেন প্লিজ। দেখেন, এবি পার্টি 2020 সালের 2 মেতে আমরা রাজনৈতিক দল আকারে আমরা নিজেদেরকে ঘোষণা করেছি। এর আগে আপনার 2019 সালের 27 এপ্রিলে আমরা ছিল এটা একটা উদ্যোগ আকারে, জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে আমরা একটা রাজনৈতিক উদ্যোগ ঘোষণা করেছিলাম। 1 বছর আমাদের এই উদ্যোগটাতে যারা সম্পৃক্ত হয়েছেন, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে কথা বলেছি। এই কথা বলার প্রেক্ষিতে আমরা পরের রাজনৈতিক দলটা গঠন করেছি, যারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী হয়েছেন। আমাদের দলের বেসিক কনসেপ্টটা আমরা যেটা থ্রো করেছি, যেটা অন্যান্য রাজনৈতিক দলের সাথে সবাই জানতে চায় যে অন্য রাজনৈতিক দলের সাথে আপনার পার্থক্য কেন যাবে আপনার দলে। প্রথম আমরা বলেছিলাম যে এটা কোনো মতাদর্শ বা ধর্মীয় মতবাদ ভিত্তিক দল হবে না, এটা হবে অধিকার ভিত্তিক দল। অর্থাৎ আমাদের ফোকাসটা থাকবে মানুষের অধিকার এবং আমরা কাজটা করব সলিউশন ফোকাসড, সলিউশন বেসড পলিটিক্স করব। আমরা ফরওয়ার্ড থিঙ্কিং পলিটিক্স করব। আর আমরা শুধু সরকারের সমালোচনা করব না, একটা ক্রাইসিস নিয়ে, একটা প্রবলেম নিয়ে আমরা যখন সামনে আসব, সেই প্রবলেমটার সলিউশন কি হতে পারে সেটা আমরা প্রপোজ করব। এই প্রপোজিশন বেসড পলিটিক্স যখন আমরা করব, তখন আমরা মনে করছি যে লোকেরা আমাদের রাজনীতিটার প্রতি আগ্রহী হবে। কারণ আমাদের
দীর্ঘ গবেষণা বা অবজারভেশনের ফল হচ্ছে একটা মতবাদ বা মতাদর্শ নিয়ে যখন আমরা রাজনীতি করি তখন একটা মতবাদ বা মতাদর্শের থিমটাই এরকম থাকে যে আমি কারেক্ট, আর আমার মতাদর্শের বাইরে যারা তারা হচ্ছে ভুল, তারা কারেক্ট না, তারা বাতিল বা তারা বিভ্রান্ত এই ধরনের। ফলে এটা নাগরিকদের মধ্যে একটা বিভক্তি তৈরি করে। আর আমরা যখন অধিকার ভিত্তিতে কাজ করব তখন কিন্তু আমাদের মধ্যে একটা ইউনিটি, ন্যাশনাল ইউনিটি তৈরি করে। যেমন দেখেন আমাদের কিন্তু এবারের যে আন্দোলনটা হয়েছে ওটা কিন্তু একটা কোটা সংস্কারের মানে কোটার একটা অধিকারের জায়গা থেকে বৈষম্যের বিরুদ্ধে। আমরা সবাই বৈষম্যের শিকার। এই বৈষম্যের শিকার কে? এই বৈষম্যের শিকার কি ছাত্র না ছাত্রী না হিন্দু না মুসলিম না উনি কোন ধর্মে বা মতবাদে বিশ্বাসী সেটা না। আমরা এজ এ বাংলাদেশি নাগরিক হিসেবে আমি বৈষম্যের শিকার। এই জায়গা থেকে আমরা মনে করি যে অধিকার ভিত্তিক রাজনীতির ধারাটা অনেক বড়, এটাকে অনেক ইনক্লুসিভ একটা পলিটিক্যাল এরিয়া আমরা সেখানে নির্ধারণ করতে পারি। আমি জাস্ট একটা প্রশ্ন করে আপনাকে জিনিসটা আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি। বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে এবং জামাত ইসলাম যদিও এখন সরকার বিগত সেটাকে ব্যাটো দিয়েছিল। এই কয়েকটি দল রেখে হোয়াই পিপল এবি পার্টিকে ভোট দেবে? খুবই যৌক্তিক একটা প্রশ্ন। এত দোকান থাকতে আপনার দোকানে লোকেরা কেন আসবে? তো প্রথম কথা হচ্ছে আমরা যেই কথাটা বলেছি বাংলাদেশের রাজনীতিটা আপনি দেখবেন দুটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি আর একটা হচ্ছে মতাদর্শ কেন্দ্রিক রাজনীতি। ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি যদি আপনি দেখেন বাংলাদেশের তিনটা দল ক্ষমতার রাজনীতিতে আরোহণ করেছে, বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। আর যদি মতাদর্শ ভিত্তিক দল যারা ক্ষমতা তাদের ফোকাস না, তাদের আদর্শটা ফোকাস, সেখানে আপনি দেখবেন বামধারার রাজনীতি অর্থাৎ সমাজতান্ত্রিক মতাদর্শের একটা বলয় আছে আর ধর্মীয় রাজনীতির একটা বলয় আছে। ধর্মীয় রাজনীতি বাংলাদেশে বেশিরভাগ তারা মনে করে যে এটা একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র, আদর্শ রাষ্ট্র হবে। আর বাম মতাদর্শের সমাজতান্ত্রিক লোকদের ধারণা যেটা একটা সমাজতন্ত্রের আদর্শের ভিত্তিতে একটা রাষ্ট্র হবে। তারা ওইটাকেই বেশি ফোকাস করছে, ক্ষমতার যাওয়াটা তাদের কাছে সেকেন্ড অপশন। আর বিএনপি, আওয়ামী লীগের, জাতীয় পার্টির রাজনীতি হচ্ছে কম বেশি তাদের মূল ফোকাসটা হচ্ছে ক্ষমতায় যেতে হবে। ফলে আপনি দেখবেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির রাজনীতিতে প্রয়োগিক দিক থেকে তেমন কোনো পার্থক্য নাই। যিনি আজকে জাতীয় পার্টি করছেন তিনি কিন্তু কালকে যে বিএনপি বা আওয়ামী লীগে জয়েন করতে পারছেন এবং জিয়ার আদর্শ আজকে ত্যাগ করে উনি মুজিবের আদর্শ গ্রহণ করলেই কিন্তু উনি আওয়ামী লীগের সিদ্ধ হয়ে যাচ্ছেন। এই জায়গা থেকে আমরা কয়েকটা বিষয় চিন্তা করেছি যে এই যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি যারা করছে তারা এটা পরিষ্কার যে তারা সুশাসন দিতে ব্যর্থ হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে তারা দলীয়করণ, আত্মীয়করণ এবং বিরোধী পক্ষকে দমন করা, গণতন্ত্রকে নস্যাৎ করা, রাজনৈতিক নির্বাচনী অধিকার হরণ করা, এই কাজগুলো কিন্তু ঘুরে ফিরে তারা করে এসেছে। আগের জাতীয় পার্টি না, আমি বলছি এই যে ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি করে যেই আপনার বুর্জোয়া রাজনীতির ধারাটা এরকম, কিন্তু তারা কিন্তু পপুলার, তারাই কিন্তু বারবার ঘুরে ফিরে ক্ষমতা আসছে। কিন্তু আদর্শ কেন্দ্রিক রাজনীতি যারা করছেন তারা কিন্তু একটা ভালো আদর্শ নিয়ে কাজ করছেন কিন্তু তারা ক্ষমতা আসতে পারছেন না। যে ধরেন আপনি কমিউনিস্ট পার্টি সিপিবি অনেক দিন থেকে বাংলাদেশে রাজনীতি করছে, তাদের কিন্তু আদর্শিক ধারাটা খুব স্ট্রং। আপনি যদি ওদিকে যান জামাত বা খেলাফত আন্দোলন বা অন্যান্য দলগুলো, তারা দেখবেন তাদের কিন্তু রাজনৈতিকভাবে দল হিসেবে তারা খুবই শক্তিশালী, তাদের খুবই আদর্শিক এক ধরনের ট্রেনিং আছে। জামাত আদর্শিক রাজনৈতিক দল না? হ্যাঁ, আমি সেটাই বলছি। আমি বলছি এইগুলো সব আদর্শিক রাজনৈতিক দল, কিন্তু এই দলগুলো তাদের আদর্শ বাস্তবায়ন করতে হলে তাকে ক্ষমতায় আসতে হবে। কিন্তু ক্ষমতার রাজনীতি তারা বারবার পিছিয়ে যাচ্ছে কারণ এরা প্রো পিপল না। এর কারণ হচ্ছে এদের রাজনীতিটা এক্সক্লুসিভ, ইনক্লুসিভ না। যেমন ধরেন একটা ধর্মীয় রাজনৈতিক দল যখন তৈরি হয় তখন সে নিজেকেই ডিক্লেয়ার করে যে আমি এই ধর্মের লোকদের দল। ফলে অন্য ধর্মের লোকরা মনে করে এই দলটা তো আমার না, মানে রেসিজম চলে আসে কোন কাইন্ড অফ এক ধরনের মানে যে আপনি নির্ধারিত লোকদের জন্য দল, সকল নাগরিকের জন্য দল, সবার জন্য। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আমরা এই দুই রাজনীতির যে ধারা বাংলাদেশে, এই দুই ধারায় আমরা দেখতে পাচ্ছি যে ক্ষমতা কেন্দ্রিক দলগুলো পপুলারিটি পাচ্ছে কিন্তু সে সুশাসন দিতে পারছে না। সে একটা মানুষের অধিকারটা হরণ করে নিচ্ছে, সে দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। মানুষ তাদেরকে ভোট দিচ্ছে কেন? সেটাই তো বললাম আপনাকে যে তারা পপুলার হচ্ছে, তাদেরকে মানুষ ভোট দিচ্ছে, কিন্তু তাদেরকে ভোট দেওয়ার পর মানুষ তার সঠিক জায়গাটা, তাদের যে অধিকারটা সেটা পাচ্ছে না। এরপরেও তো ভোট দিচ্ছে। আপনাকে তো আমি সেটাই বলছি যে কেন ভোট দিচ্ছে। তাদের একটা পপুলার ফর্ম আছে, যেহেতু তারা ইনক্লুসিভ দল, সব দলকে তারা সবাইকে জন্য তারা কিছু
অ্যাকোমোডেট করছে, তারা হয়তো কিছু মানুষের কল্যাণমূলক কিছু কাজে যাচ্ছে, সে একটা প্রজেক্ট হাতে নিচ্ছে, কিছু কাজ করছে, আবার কিছু মানুষের দুর্নীতি করছে, দুর্নীতি করলে আবার সে মানুষকে পুষছে, এই ধরনের একটা চক্র তার মধ্যে আছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে তার একটা ভালো দিক আছে, যে সে প্রো পিপল, সে মানুষের সাপোর্ট পাচ্ছে, কিন্তু খারাপ দিক হচ্ছে সে দুর্নীতি দিচ্ছে, সে সুশাসন দিতে পারছে না। আবার অন্যদিকে আমরা যখন দেখছি আদর্শ কেন্দ্রিক দল যেগুলো মতাদর্শিক দল, এরা কিন্তু মানুষকে ভালো জিনিস শেখাচ্ছে, কিন্তু সে প্রো পিপল হতে পারছে না, মানুষ তাকে গ্রহণ করছে না, সে মানুষের চেয়ে সে তার দলের কর্মসূচির দিকে মনোযোগী বেশি। এই দুই জায়গায় ধারায় আমরা চিন্তা করলাম যে দুইটা ধারাকে মিশিয়ে এমন একটা রাজনৈতিক দল করা যায় কিনা যে দলটা পপুলার হবে, যেই দলটার মধ্যে আপনার মানুষের কার্যক্রম করার, সকল মানুষকে অ্যাকোমোডেট করার একটা স্কোপ থাকবে, বাট তাদের মধ্যে একটা নৈতিক একটা দৃঢ়তা থাকবে, তাদের মধ্যে একটা রাষ্ট্র গঠনের একটা স্বপ্ন থাকবে। সেই জায়গা থেকে আমাদের রাজনৈতিক দলটাকে আমরা ইনক্লুসিভ করেছি, সেই জায়গা থেকে আমরা রাজনৈতিক দলটাকে মনে করেছি যে আমাদের দলের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে এবং সলিউশন বেসড। যে ধরেন আমার বেকারত্ব আছে, বিএনপি তো বলছে বিএনপির মতো এই ধরনের ধরুন আদর্শিক রাজনীতি করা বা স্ট্রাকচার, অথবা আপনি যেটা বলছেন ট্রিপল গ্রহণযোগ্য সব কিছুই আছে, এবং সেম আওয়ামী লীগও বলছে, বাট হয়তো আপনাদের দৃষ্টিতে সেটি নেই। আমার প্রশ্ন, জামায়াতে ইসলাম এবং এবি পার্টির মধ্যে পার্থক্য কি? জি, খুব ভালো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে বিএনপির সাথে কি পার্থক্য বা আওয়ামী লীগের সাথে কি পার্থক্য, আর হচ্ছে জামাত বা কমিউনিস্ট পার্টির সাথে কি পার্থক্য? প্রথম কথা হচ্ছে দুটোই আদর্শিক। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না আমার কথাটা সম্ভবত। প্রথম কথা হচ্ছে যে আদর্শিক দলগুলোর মতাদর্শিক ধারায় তারা শক্তিশালী, কিন্তু যেহেতু তারা ইনক্লুসিভ দল না, সেহেতু তারা মানুষের জনসমর্থনের আলোকে ভোটের রাজনীতিতে তারা বারবার পিছিয়ে যাচ্ছে, এবং ঘুরে ফিরে তারা কিন্তু জোটে গিয়ে আবার এই সমস্ত অনাদর্শিক দলের সাথে জোট করছে। আপনারা করবেন না? আপনি আমার প্রশ্ন জবাব শুনতে হবে আপনাকে আগে। প্রথম কথা হচ্ছে যে আপনি একটা আদর্শিক দল, কিন্তু ভোটের রাজনীতিতে এসে আপনি আবার অনাদর্শিক দলের সাথে জোট করছেন, ফলে আলটিমেটলি আপনি একটা অনাদর্শিক ধারাতেই কি হয়ে যাচ্ছেন, বিলীন হয়ে যাচ্ছেন। তাহলে আমাদের রাজনীতির মূল জায়গাটা যেটা, সেটা হচ্ছে যে আপনাকে নিজের একটা এমন একটা দল তৈরি করতে হবে যেই দলটা একই সাথে আদর্শ এবং একই সাথে ইনক্লুসিভনেস, এই দুইটাকে ধারণ করতে হবে। এই দুইটাকে ধারণ করতে হলে আপনি পপুলারিটি কীভাবে পাবেন? ওরা তো ধরেন টেন্ডারবাজি করছে, দুর্নীতি করছে, মানুষকে খাওয়াচ্ছে, খুশি হচ্ছে। আমরা বলছি এই পপুলারিটির ধারাটা হবে আপনি যখন মানুষের জন্য সমস্যার সমাধানমূলক রাজনীতি করবেন। যেমন ধরেন বাংলাদেশে এত ভাগ বেকার আছে, আপনি একটা প্রস্তাবনা হাজির করলেন যে এই বেকারত্ব দূর করার জন্য আমরা এই প্রস্তাবটা দিচ্ছি, তখন সাধারণ মানুষ আপনার এই প্রস্তাবটা শুনে খুশি হবে যে এরা তো ভালো প্রস্তাব দিচ্ছে। ধরেন আপনি বন্যায় ভেসে যাচ্ছে, আপনি একটা আইডিয়া শেয়ার করলেন, আপনার সলিউশন থ্রো করলেন যে আমাদের এই অঞ্চলটা প্রতি বছর বন্যা হচ্ছে, এই বন্যা দূর করার জন্য এই কাজগুলো হাতে নিতে হবে। আপনি যখন এইভাবে সলিউশন বেসড প্রপোজিশন হাজির করবেন, তখন মানুষ বলবে হ্যাঁ তাই তো, কেউ তো এই বন্যার নিয়ন্ত্রণের জন্য কথা বলছে না। আমরা বলছি যে এই দলটা ওই ক্ষমতা কেন্দ্রিক বুর্জোয়া ধারায় না গিয়ে এবি পার্টি হবে একটা সলিউশন ফোকাসড রাজনৈতিক দল। সে এই সমস্যা সমাধানমূলক কথাগুলো বলবে। যখন সে এটা বলবে, সে কিন্তু ওই যে বিএনপি, জামাত বা কমিউনিস্ট পার্টি যেই ধারাটা দিতে পারছে না, সে এটা জায়গায় দিবে। মানে জনপ্রিয়তার ধারার কথা বলছেন? জনপ্রিয় রাজনীতির ধারাটা সে এইভাবে দিবে, এই পথে দিবে, মানুষকে খাওয়ায়া, মানুষকে আপনার সলিউশনের মাধ্যমে, মানুষকে মানে অবৈধভাবে টাকা দিয়ে খুশি করে তাকে এনজিও মার্কা কাজ দিয়ে তার সমর্থনটা নিবে না, বরং সে এমন একটা উদ্যোগ নিবে যে সে পুরো জনগোষ্ঠীর সমাধানের জন্য একটা প্রস্তাব করবে। ধরেন আমরা এমন একটা প্রস্তাব করলাম যেটা সরকার মানতে বাধ্য হলো বা জনগণ আমাদের পক্ষে আসলো। আপনি উদাহরণ হিসাবে দেখেন, ধরেন এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা কিন্তু একটা প্রবলেম বাধ্য করেছে সরকারকে দাবি মানে আদায় করতে গিয়ে কি হয়েছে, সে যখন তার এই দাবিটা, তার এই বৈষম্যের অধিকারের জায়গাটা সে যখন প্লেস করেছে, তখন কিন্তু পিপল তাকে সাপোর্ট করেছে। এইভাবে তার জনপ্রিয়তাটা এসেছে। সে কিন্তু মানুষকে গিয়ে টাকা দিয়ে তারপরে আলাদা আলাদা গ্রুপ পোষণ করে কিন্তু রাজনীতিটা তৈরি করে নাই। আমরা বলতে চাচ্ছি যে এবি পার্টির রাজনীতিটা হবে এ ধরনের অধিকার ভিত্তিক, সলিউশন ফোকাসড, এবং পাশাপাশি যেটা হচ্ছে যে তার একটা সুনির্দিষ্ট আদর্শিক ধারা থাকবে, এবং সেই আদর্শিক ধারাটার মূল ভিত্তি হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, যেটা আমাদের বাংলাদেশ রাষ্ট্র গঠনের সময় আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারে ছিল, যে অঙ্গীকারটাকে আমরা
লঙ্ঘন করেছি, হয়তো বাস্তবায়ন করি না আমরা, করি নাই। জি, বাট একটা জিনিস কি মঞ্জু ভাই, আমি আপনাকে প্রশ্ন, আপনি নিশ্চয়ই একটা বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন, এবং আমি যদি কম্পেয়ার করি যে ছাত্র শিবিরে যখন থাকা অবস্থায় এরপরে তো অবশ্যই যদি আপনি এবি পার্টির মেম্বার অফ সেক্রেটারি না হতেন তাহলে আপনি জামাত ইসলামীতে যেতেন, যদি আপনি করতেন। প্রশ্নটা হচ্ছে যে কেন জামাত ইসলামী, যেহেতু আপনি ছাত্র শিবিরের সাথে ইনভলভ ছিলেন, কেন জামাত ইসলামী? এই যে আপনি দুটো ধারার কথা বলছেন, একটি হচ্ছে আদর্শিক আর একটি হচ্ছে জনপ্রিয়তার দিক দিয়ে, এবং এবি পার্টি আপনার কথা অনুযায়ী ওদিকে ফোকাস দিবে, আদর্শিক এবং জনপ্রিয়তা কীভাবে অ্যাচিভ করা যায় ভোটারের, জনগণের। জামাত কেন পারেনি সেটা আপনার মতে? আপনি একটু তালগোল পাকিয়ে ফেলছেন। প্রথম কথা হচ্ছে আমি ছাত্র শিবিরে ছিলাম প্রায় 23 বছর আগে, হ্যাঁ, ঠিক আছে। এরপর কিন্তু আমি জামাতের রাজনীতিতে ছিলাম, এরপর আমি জামাতের রাজনীতিতে ছিলাম। আচ্ছা, জামাতের রাজনীতি জামাত পারে নাই কেন জিনিসটি? না, আপনি যেন তথ্য দেওয়ার সময় যাতে আমি আপনাকে সংশোধন করে দিচ্ছি, সেটা হচ্ছে আমি জামাতের রাজনীতিতে অংশগ্রহণ করেছিলাম। জামাতের রাজনীতিতে অংশগ্রহণ করেছিলাম বলেই জামাতের রাজনীতিটা কেন পিপলের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না? এত ভালো একটা দল, এত সুন্দর তার কর্মসূচি, তারপরও সে কোনো বিএনপির অধীনে গিয়ে তাকে নির্বাচন করতে হয়। তারপরও কেন তাকে মাঝে মাঝে আন্দোলনে আওয়ামী লীগের সাথে গিয়ে, এই দলগুলোকেই আপনি যেটা প্রশ্নটা করলেন যে বিএনপি আওয়ামী লীগকে মানুষ কেন ভোট দিচ্ছে, তাহলে জামাতকে কেন ভোট দিচ্ছে না, বা জামাত কেন একটা জনপ্রিয় দল হতে পারছে না? আমরা আমাদের দলের, ওই জামাতের দলের মধ্যে আমরা একটা আলোচনা তুলেছিলাম যে এই আলোচনাটা আমাদেরকে করতে হবে, রাজনৈতিক দল হিসেবে আমাদের সীমাবদ্ধতা কোথায়, আমরা কেন এটা পারছি না। এই আলোচনা যখন আমরা তুললাম তখন আমরা একটা জিনিস স্পষ্ট করে তাত্ত্বিকভাবে আমরা একটা জিনিস বুঝলাম যে জামাত ইটসেলফ একটা পলিটিক্যাল পার্টি অ্যাজ ওয়েল এজ এটা একটা রিলিজিয়াস পার্টি। রাজনীতির ধারা হচ্ছে আপনি মানুষকে প্রচার করবেন, আপনি মানুষকে দেখাবেন যে দেখেন আমি কত ভালো বক্তব্য দিই, আপনি দেখাবেন আমি কত জনকল্যাণের কাজ করছি, দেখেন আমি কত কিছু করছি। আর ধর্মের ফোকাস হচ্ছে আপনি প্রচার করবেন না, নিজেকে আপনি গুটিয়ে রাখবেন কিসের অর্থে? যে আপনি কাউকে দান করবেন, এটা প্রচার করবেন না, কারণ আপনি তো আল্লাহর সন্তুষ্টি চান। যেমন জামাতের নীতিতে আছে যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না, কেউ কোনো পদের প্রতি আগ্রহী থাকতে পারবে না, কিন্তু আমাদের প্রচলিত রাজনীতির ধারা হচ্ছে আপনাকে আগ্রহী হতে হবে, আপনাকে প্রার্থী হতে হবে। যেমন জামাত যখন বিএনপির সাথে ইলেকশন করে তখন সে কিন্তু দেন দরবার করে যে আমাকে 25টা না 30টা সিট দিতে হবে। তাহলে ধর্মীয় ধারার মোটিভেশন একরকম আর রাজনীতির ধারার মোটিভেশন আরেক রকম। আমরা যখন এটা খুব প্র্যাকটিক্যালি দেখলাম যে এটা তো অন্যরকম দেখা যাচ্ছে, আমি এখানে পদ চাই না, কিন্তু আমি যখন রাজনীতিতে যাচ্ছি তখন আমি পদ চাই, আমি এমপি হতে চাই, আমি পোস্টার ছাপাই, আমি স্লোগান দিই অমুক ভাই এগিয়ে চলো, আমি আমার লোকদেরকে উদ্বুদ্ধ করি যে আমার পক্ষে স্লোগান দাও। এই জায়গায় আমরা দেখলাম যে এখানে একটা কন্ট্রাডিকশন বিরাজ করছে। তো এই কন্ট্রাডিকশনটা কীভাবে সলিউশন করা যায়, তখন আমরা প্রস্তাব দিয়েছিলাম যে জামাত অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হয় সে ফুল ফ্লেজেড পলিটিক্যাল পার্টি আকারে অ্যাক্ট করবে। পলিটিক্যাল পার্টি কিন্তু সবার জন্য, নারী পুরুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য। কিন্তু সে যদি মনে করে যে আমি একটা ধর্মীয় দল, তাহলে তাকে কিন্তু ধর্মীয় দল আকারে শুধু ধর্মের বিধিবিধানের উপর মানুষকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য সে কাজ করবে, এটা কিন্তু একটা বড় কাজ। কিন্তু সে যখন একই সাথে দুইটা কাজ করতে যাচ্ছে তখন সে ধর্মীয় দল আকারেও সে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না। যেমন আপনি দেখবেন যে জামাতকে কিন্তু অন্যান্য ধর্মীয় দলগুলো কিন্তু স্বীকৃতি দিতে চায় না, তাদেরকে বলে যে ফেরকা এটা সেটা বলে তাদেরকে পিছিয়ে রাখতে চায়। আবার অন্যদিকে রাজনৈতিক দলগুলো তাকে গ্রহণ করছে না, মনে করছে মৌলবাদী এটা সেটা। এখন কথা হচ্ছে যে আমরা পার্টির মধ্যে, জামাতের মধ্যে আমরা একটা সংস্কার প্রস্তাব, একটা রিফর্ম ইস্যু আমরা রেজ করেছিলাম। আরও কিছু বিষয় ছিল, 71 সালে জামাতের ভূমিকা নিয়ে আমরা কথা বলেছিলাম। কিন্তু আমরা যখন বললাম যে এই রিফর্ম ইস্যুটাকে আমাদের আনতে হবে এবং এই ধরনের রিফর্ম পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে, তখন দেখা গেল যে জামাত এটাকে রিফর্মটা অ্যাকসেপ্ট করে নাই। নেতারা বরং আমাদেরকে মনে করেছে যে আমরা দলের শত্রুতা করছি, দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, আমরা দলে ভাঙ্গন তৈরি করার চেষ্টা করছি। তো এগুলো অনেক পুরনো কথা। একটা সময় গিয়ে আমরা যখন বুঝলাম যে না এটা হবে না, এই সংস্কার জায়গাটা কেউ নিতে পারে না, নতুনকে কেউ উদ্বুদ্ধ করতে চায় না, নতুন কোনো বিষয়কে কেউ ইন্ট্রোডিউস করতে চায় না। তো এখানে আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি যে না এটা আর এই দল আর সংস্কারযোগ্য না। ফলে আমাদের কেউ পদত্যাগ করেছে, যেমন আমাকে বহিষ্কার করা হয়েছিল, তা বহিষ্কার করা হয়েছে, আমরা আমাদের আর সেই রিফর্ম ইস্যু আর আমাদের মাথায় নাই। আমরা তখন সেপারেটলি একটা নতুন রাজনৈতিক দল আকারে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি যেটা বুঝবেন পার্থক্যটা এরকম যে এবি পার্টি ফুল ফ্লেজেড একটা পলিটিক্যাল পার্টি, একটা রাজনৈতিক দলের
এটা এরকম না যে দলের মধ্যে পদ চাই না কিন্তু নির্বাচনে পদ চাই, দলেও পদ চাই নির্বাচনে পদ চাই, এটা একটা সিমিলারিটিজ আছে। আমি এখানে যে ধরনের রাজনীতি করব রাষ্ট্রকে আমি একইভাবে, আমার এখানে যেরকম নারী পুরুষ ছাত্র ছাত্রী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব থাকবে, আমি যখন রাষ্ট্র আকারে যাব তখন আমার মধ্যে সেটা থাকবে। এইটা ছিল বেসিক একটা ইস্যু যেটা আপনি জানতে চাচ্ছেন যে এখানের মধ্যে পার্থক্যটা কি। আমি আপনাকে যদি একটা প্রশ্ন করি যে একটা আলিয়া মাদ্রাসা আর একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য কি? ওর ইসলামী শিক্ষা দিচ্ছে আর এটা বাংলা শিক্ষা। হ্যাঁ, ধরেন একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি মসজিদ নাই? আছে। একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি অ্যারাবিক এন্ড ইসলামিক স্টাডিজ নাই? সেখানে কি ধরেন হিন্দু পালি ধর্ম নাই? সেখানে কি হিন্দু শিক্ষক নাই? সেখানে বোরকা পরা মেয়েও আছে, বোরকা ছাড়া মেয়েও আছে, সেখানে প্যান্ট পরা ছেলেও আছে, পাঞ্জাবি পরা ছাত্র একসাথে পড়াশোনা করছে। কিন্তু আপনি যখন মাদ্রাসায় যাবেন তখন দেখবেন যে না, সেখানে একই ড্রেস কোড, একই চিন্তা, একই নির্দিষ্ট আকারে পড়া হচ্ছে। তো আপনাকে বোঝার জন্য বলছি যে ওইটা হচ্ছে জামাত ইসলামী যদি আপনি ধরেন, আর এই যে ইউনিভার্সিটি ডাইভার্সিটি সবার মিলে সে কাজ করছে, এটা হচ্ছে এবি পার্টি। যদি আপনি এভাবে বুঝতে পারেন তাহলে আপনি সহজভাবে বুঝতে পারবেন। বাট একটা কথা, এটা কি সত্যি কিনা যে ধরুন আপনাদের যখন দল প্রথম আপনি এবং আপনাদের অ্যাডভোকেট তাজুল সাহেব সহ আপনারা যখন শুরু করেন বা আরও আগে আপনি প্রথম করলেন, তখন ইজ ইট ট্রু যে ম্যাক্সিমাম মেম্বারই আপনাদের জামাত ইসলাম থেকে বা শিবির থেকে আসা? কেন না, এটা সত্য না, এটা সত্য না। অনেকে একটু বলি মঞ্জু ভাই, এটা হয়তো মানুষের অফিসিয়ালি ল্যাঙ্গুয়েজ না, হয়তো বলে যে জামাত ইসলামের বি টিম, এটা কি সত্যি কিনা? দেখেন, এই জাতীয় প্রশ্নগুলো অনেক আগে সলভ হয়ে গেছে। কারণ বাংলাদেশে একটা নতুন রাজনীতি করতে গেলে এটা খুবই স্বাভাবিক, অনেক ধরনের প্রশ্ন আসবে, অনেক ধরনের ব্লেম আসবে, অনেক ধরনের, এটা আমাদেরকে প্রথম দিকে অনেকেই প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটার জবাব দিই, সেটা হচ্ছে যেহেতু আমি আমার একটা রাজনৈতিক পরিচয় ছিল আগের, আমি যখন এই উদ্যোগটা নিয়েছি স্বাভাবিকভাবেই এটা বেশি ফ্লোরিশ করেছে আমার পরিচিত সার্কেলের মধ্যে। ফলে স্বাভাবিকভাবেই ওই মেন্টালিটির লোকেরাই আমার আহ্বানে সাড়া দিয়েছে বেশি। কিন্তু আমাদের দলের মধ্যে দেখবেন আপনি, আমাদের দলের যুগ্ম আহ্বায়ক আছেন, উনি কেউ জাসদ করেছেন, কেউ জাতীয় পার্টি করেছেন, কেউ বিএনপির মানে ওই যে জাগো দল করেছেন, এই ধরনের নানা ব্যাকগ্রাউন্ডের লোকেরা আমাদের দলে এসেছেন। আমাদের দলে যে সমস্ত নারীরা অংশগ্রহণ করেছেন, এরা তো কোনো রাজনৈতিক দল করেন না, জামাত করার তো প্রশ্নই আসে না। তারপর আমাদের যে ছাত্ররা আমাদের দলে এসেছেন, এরা তো একদম নিউ ব্লাড, এরা কোনো আগে কোনো ছাত্র সংগঠনই করেন নাই। সুতরাং আমাকে কেন্দ্র করে একটা প্রচারণা আছে যে মনে করেছে যেহেতু আমি এটা ইনিশিয়েট করেছি, সো এটা মনে হয় জামাতের বি টিম, জামাতের সাথে এটা আছে। আমরা কিন্তু এটা পাবলিকলি চ্যালেঞ্জ করেছি। সরকারি গোয়েন্দা সংস্থাগুলো আমাদেরকে খুব জ্বালাতন করেছে, আমাদেরকে এসে নানাভাবে, আমি তাদেরকে বলেছি ভাই আমার ফোন নিয়ে যান, আমার পিছনে গোয়েন্দা লাগান, আপনারা যদি এরকম কোনো এভিডেন্স পান যে আমরা এই ধরনের কারো বি টিম, কারো সি টিম, কারো আমরা এইভাবে কাজ করছি, আপনারা আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, সেগুলোকে পাবলিক করেন। একইভাবে আবার আমরা দেখেছি যে কেউ কোনো দল আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে যে আমরা সরকারের দালাল, আমরা এটা সেটাকেও আমরা কিন্তু ফেস করেছি। এবং দেখেন আজকে কিন্তু আমাদের দল সম্পর্কে সকল যে অপপ্রচারগুলো হয়েছে, ভুল ধারণাগুলো হয়েছে, সেগুলো সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আমরা একটা সংগ্রামের মধ্য দিয়ে লড়াই করে প্রতিকূলতা মোকাবেলা করে আমরা আমাদের দলের নিবন্ধনের জন্য কত কষ্ট করেছি। আমরা নিবন্ধনের সবচাইতে প্রধান দল হিসেবে আমরা বিবেচিত হয়েছি প্রত্যেকটি জায়গায়, তারপর আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। আমরা কোর্টে গিয়েছি, কোর্টে 1 বছর ফাইট করেছি, তারপরে এসে আমরা নিবন্ধন পেয়েছি। প্রত্যেকটা বাধা আমরা অতিক্রম করেছি, আমাদের অফিসগুলো ভেঙে দেওয়া হয়েছে, আমাদের বিভিন্ন জায়গায় লোকদেরকে কি ভয়ভীতি দেখানো হয়েছে, কিন্তু আমরা ধৈর্য ধরেছি। ঠিক একইভাবে আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা সেই জায়গাটায় অতিক্রম করে আসার কারণে আজকে বাংলাদেশের মানুষের কাছে এবি পার্টি একটা বাস্তবতা, এবি পার্টি একটা সিজন পলিটিক্যাল পার্টি, একটা অর্গানিক পলিটিক্যাল পার্টি হিসাবে স্বীকৃত হয়েছে। আমরা হয়তো আমাদের একেবারে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়তে পারি নাই, আমরা হয়তো একটা পপুলার পার্টি হিসেবে দাঁড়াতে পারি না, কারণ বাংলাদেশে তো রাজনীতির ক্ষেত্র তো খুব সীমিত ছিল, বাংলাদেশের রাজনীতি করার অধিকারও সীমিত ছিল। ফলে আমরা কিন্তু ধৈর্য ধারণ করে একটা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে গত 5 বছরে কাজ করেছি। ফলে এবি পার্টির সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে 5 বছরে যে আমরা একটা সত্যিকার রাজনৈতিক দল আকারে স্বীকৃতি পেয়েছি, আমরা আমাদের নিবন্ধন পেয়েছি, আমরা আমাদের দলের নেতারা যে একটা নতুন রাজনীতির কথা বলছে, একটা অধিকার ভিত্তিক রাজনীতির কথা বলছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র গড়ার যে স্বপ্ন, এটা কিন্তু আজকে দেখেন ছাত্র সমাজ যারা বলছে একই কথাই বলছে। আমরা যে রাজনীতির কথাটা 5 বছর আগে বলেছিলাম, আজকে সেটা সবার মুখে মুখে। আমরা বলছি না যে এটা আমাদের ক্রেডিট,
আমি মনে করি এটাই বাংলাদেশের আগামীর রাজনীতি। আপনি যে আজকে ধন্যবাদ। বলছেন না আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হচ্ছে অধিকার ভিত্তিক রাজনীতির বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে। হয়তো পথ আরো লম্বা, কিন্তু এটাই আমি আপনাকে বলবো যে এই রাজনীতি আগামী দিনের ভবিষ্যৎ। আপনার খুব ক্লিয়ার একটা এক্সপ্লেনেশন দিয়েছেন, বাট এটা তো আমরা খুব দৃশ্যমান যে আপনার এবি পার্টিতে ধরুন ইউকে কমিটি বলেন আপনি, বা আপনার বাংলাদেশের মোর দেন 70% হচ্ছে জামাত ইসলাম বা ছাত্র শিবিরের লোকজন। এটা সত্যি কিনা? আমি কলার কাছে যাবো, একটু এটা বলি। এইটা আমি আপনাকে বললাম যে এটা যদি আপনি ডাটা বেসিসে বিশ্লেষণ করেন তাহলে এটা সত্যি না, এক নাম্বার কথা। দুই নম্বর কথা হচ্ছে যদি হইলেও সত্যি, সমস্যা কোথায়? কারণ ধরেন শেখ মুজিবুর রহমান একসময় মুসলিম লীগ করতেন, তাহলে উনি আওয়ামী লীগ করেছেন না? কথা সত্য নয় যে জামাতের আমির একসময় জাসদ করেছেন না, উনি এখন জামাত করছেন না। সুতরাং এটা তো কোনো যুক্তি হতে পারে না যে আপনি আগে একটা দল করেছেন এখন চেঞ্জ করতে পারবেন না। জি, ধন্যবাদ মঞ্জু ভাই। আমি একটু কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ফারুক ভাই। আমাদের ছাত্র হলতের বিজয় নিয়ে আমি বলতাম, আমার বাইরে আমি সালাম দেই। আমরা নবীজিরে সকল নোবেলিস্টে কয় যে আল্লাহর মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম also he is masterminded his own greatness. আজকের সাবজেক্টে যান। আপনাকে ধন্যবাদ। আমি যারা কল করছেন আমি একদম কম কল নেব আজকে, কারণ আমি মঞ্জু ভাইয়ের কাছ থেকে আজকে আসলে অনেকগুলো জিনিস শুনতে চাই। দিস ইজ নট এ টকশো। টকশো তো মারামারি হবে বা আওয়ামী লীগ বিএনপি। আমরা আজকে একটু শুনতে চাই এবি পার্টি সম্পর্কে, নতুন একটি রাজনৈতিক দল, ওনাদের পরিকল্পনা কি, ওনারা মানুষকে কি দেবেন, ওনারা কীভাবে মানে এই যে বাংলাদেশ, এই যে ক্লান্তিময় বাংলাদেশ, সেই বাংলাদেশের পাশে কীভাবে দাঁড়াবেন, এই বিষয়ে শুনবো। সো স্পেসিফিক কোয়েশ্চেন করবেন আপনারা। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার আমি শুনতে পাচ্ছি না আপনাকে। যারা কল করবেন আগে টিভির সাউন্ড কমান, দেন আমরা আপনাদের সাথে কথা বলবো। আমি যাচ্ছি আবার মঞ্জুবুর আপনার কাছে। আরেকটি বিষয়, যে বিষয়টা অবশ্যই আপনি যে কথাটা ক্লিয়ার করছেন এবং শুড বি, যে ধরুন এখন বিএনপি থেকেও, বিএনপির সেক্রেটারি মহাসচিব যিনি, তিনিও আগে বিএনপি ছাত্রদল করতেন। এগ্রি আমি আপনার সাথে, ছাত্র ইউনিয়নের উনি নেতা ছিলেন। আমি আপনার সাথে সম্পূর্ণ। বর্তমান যে ইন্টেরিয়র গভর্নমেন্ট, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই বিষয়ে আপনার মন্তব্য কি? তারা কতদিন থাকা উচিত বা কতদিন থাকবে, বা নাকি কোনো পলিটিক্যাল দল বলছে 90 দিন, 6 মাস, 1 বছর, 2 বছর? আপনাদের স্ট্র্যাটেজি দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার মানে হচ্ছে একটা অনির্দিষ্টকালীন সরকার, প্রথম কথা। কারণ আমরা প্রত্যেক সরকারের কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, 5 বছর, এটা সেটা থাকে। এই সরকারের কোনো মেয়াদ নাই, নাম্বার 1। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার একটা অনির্দিষ্টকালীন সরকার, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে এই সরকারটা হঠাৎ করে তৈরি হয়েছে। এই সরকারের একজন সদস্য 2 দিন আগেও জানতেন না যে ওনার উপরে এরকম একটা দায়িত্ব আসতে যাচ্ছে। 3 নাম্বার হচ্ছে যে এই সরকারটা যে মুহূর্তে দায়িত্ব নিয়েছে, অতীতে কোনো সরকার এরকম একটা বিপর্যস্ত বাংলাদেশের দায়িত্ব নেন নাই। এমন সময়ে তারা এসে সরকারের দায়িত্ব নিয়েছেন, তারা অপ্রস্তুত, তারা জানতেন না, তাদের কোনো মেয়াদ নাই। ইভেন স্পেসিফিক্যালি আপনি যদি বলেন অন্যান্য সরকার একটা ভোট পেয়েছে, একটা নির্বাচিত হয়েছে, এই ধরনের একটা বিষয় থাকে। এদের বিষয়টা হয়েছে তারা একদম আকস্মিকভাবে এসে একটা দায়িত্ব নিয়েছেন। যখন দায়িত্ব নিয়েছেন তখন অ্যাকচুয়ালি সরকার বলতে কিছু নাই, পুলিশ নাই, অ্যাডমিনিস্ট্রেশন নাই, আপনার মসজিদের ইমাম নাই, হাইকোর্টের বিচারক নাই, মানে নাই একটা জায়গায় এসে তারা দায়িত্ব নিয়েছেন। এরকম একটা পরিস্থিতিতে প্রায় 1.5 মাসের মতো এই সরকার দায়িত্ব পালন করেছে। কথা হচ্ছে যে এই যে প্রথম কথাটা আমি বললাম যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, অনির্দিষ্টকালীন সরকার। আমরা যতই বলি অনির্দিষ্টকাল, কিন্তু আপনি দেখবেন আমরা অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেই, এটা করি, কিন্তু কিছুদিন পরেই লোকেরা বলে যে খুলবে কখন, খুলে দাও। সুতরাং প্রথম দিকে অনির্দিষ্টকাল হলেও এখন যত দিন যাচ্ছে মানুষ বলছে এর কাল কত দিন, এর কর্মসূচি কি, এর কাজ কি। তো প্রথম কথা হচ্ছে যে এই সরকারের প্রতি আমাদের এই 3টে জিনিস মাথায় রেখেই আমাদের চাহিদা, প্রত্যাশা এবং দাবিকে আমাদেরকে অ্যাকোমোডেট করতে হবে। দেখেন, এখানে 2টা কিন্তু বিপরীতধর্মী বিষয় আছে। তাদেরকে আমরা সমর্থন করছি কিসের ভিত্তিতে? একটা প্রত্যাশার ভিত্তিতে। সেই প্রত্যাশাটা কি? মানুষ এই সরকারের কাছে কি চায়? মানুষ, আপনি এক একজনকে এক এক কথা বললে দেখবেন, বিএনপিকে জিজ্ঞেস করলে তারা বলবে যে আমরা দ্রুত একটা ইলেকশন চাই, ঠিক আছে। সাধারণ রাস্তার মানুষকে জিজ্ঞেস করলে সে বলবে যে আমার ভাই জিনিসপত্রের দাম কমাইতে হবে, আমি যাতে পাসপোর্ট আনতে যাই আমার হয়রানি না হয়, আমি যাতে ট্রেনের টিকিট কাটতে গিয়ে আমার কোনো কালোবাজারের কাছে যাইতে না হয়। সে একটা কমফোর্ট রাষ্ট্রের জায়গাটা সে চায়।
আপনি যদি আজকে যারা আহত নিহত আছে হাসপাতালে, যে 20,000 লোক এখনো কাতরাচ্ছে, যার মা হারিয়েছে, ভাই হারিয়েছে গত 15 বছর ধরে, যারা গুম খুনের শিকার হয়েছে, যারা নিগ্রহের শিকার হয়েছে, যে তার প্রতিষ্ঠান হারিয়ে ফেলেছে, তার কিন্তু এই সরকারের কাছে একটা প্রত্যাশা আছে। সে বলে যে আমি বিচার চাই। তো সুতরাং এই সরকারের কাছে আপনি দেখবেন, এই সরকার গঠিত হওয়ার 1 সপ্তাহের মধ্যে দেখা গেছে নার্সরা তার কাছে বিচার নিয়ে আসছে, গার্মেন্টস শ্রমিকরা প্রতিদিন তাদের অপ্রাপ্তি নিয়ে কথা বলছে, আপনার ব্যাটারি রিক্সা আর প্যাডেল চালিত রিক্সার দাবি দাওয়া নিয়ে হাজির হয়েছে। এই ধরনের অনেক দাবি প্রত্যাশা নিয়ে মানুষ হাজির হয়েছে। এখন এর মধ্যে বন্যা এসেছে, এর মধ্যে আপনার আনসারদের একটা দাবি দাওয়া দিয়ে তাদের একটা বিদ্রোহ হয়েছে, এর মধ্যে আপনি ওই যে আরব আমিরাতে আমাদের প্রায় 57 জন 58 জন লোকের 10 বছরে জেল হয়ে গেছিল, তাদের মুক্ত করা, তাদের একটা দাবি এসেছে যে আমরা ওদেরকে ফেরত চাই। যে সমস্ত ব্যাংক অচল হয়ে গেছে, অর্থনীতির চাকা একেবারেই স্থবির হয়ে গেছে, ব্যবসায়ীরা বলছে আমরা অনেকদিন এলসি খুলতে পারছি না, আমাদের এলসি খোলার ব্যবস্থা চাই। অর্থাৎ এই সরকারের কাছে প্রত্যাশার একটা বিশাল চাপ এসে হাজির হয়েছে। এখন কথা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিশাল চ্যালেঞ্জ। আমরা যখন গণভবনে প্রথম দিন যখন উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ হয়েছে, আমি কিন্তু 8-10 জন উপদেষ্টার সাথে আমার যেহেতু আমাদের পূর্ব পরিচিত, আমরা একান্তভাবে তাদেরকে বলেছি যে আজকের দিনটা খুব আনন্দের, এটা সত্য, কিন্তু এরপর একটা বিরাট দায়িত্বের বোঝা, এই চ্যালেঞ্জ আমাদেরকে পাশ করতে হবে। যেদিন আপনার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি আমার বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন, আমাদের সিনিয়র আগের সময়ে, স্যারকে আমি বলেছিলাম যে স্যার এই চ্যালেঞ্জে কিন্তু আমাদের কোনো অপশন নাই যে আমি হারবো না জিতবো, এখানে একটাই অপশন যে আমাকে জিততেই হবে। উনি আমার সাথে একমত পোষণ করেছেন। উনি বলছেন যদি আমরা জিততে না পারি তাহলে আমাদেরকে আবার জেলে যেতে হবে, আমাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের চাইতে খারাপ হবে। তাহলে আমাদের সবাইকে, এটা শুধু ডক্টর ইউনূসের একার পরাজয় হবে না, এই টোটাল বাংলাদেশের পরাজয় হবে যদি এই সরকার ব্যর্থ হয়। এখন আসেন, আমরা মনে করছি যে এই সরকারের লোকদের আরও একটু দক্ষ হলে ভালো হতো, আরও একটু অভিজ্ঞ হলে তাদের ভালো হতো। আমরা ইতিমধ্যে তাদের অনেকগুলো বিষয় আমরা ধরিয়ে দিয়েছি। যেমন ধরেন আজকে যে জিনিসটা হয়েছে, যে আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দিয়ে তাদেরকে, তাহলে সেনাবাহিনী এতদিন যে ছিল তারা কিন্তু কোনো কাজ করে নাই। আমরা দেখেছি সেনাবাহিনীর সামনেই একটা অন্যায় হচ্ছে, সে কিন্তু অ্যারেস্ট করছে না। এখন মানুষ মনে করছে কি রে, সেনাবাহিনী অ্যারেস্ট করছে না কেন? সেনাবাহিনীকে ডাকতেছে, ভাই আমি বিপদে পড়েছি আসেন। আমি নিজেই একটা ঘটনা জানি, একটা জায়গায় আমরা ত্রাণ বিতরণ করতে গিয়েছি, আমি সেখানে রান্না করা খাবার দুপুরে খাওয়ানোর পরে আমরা আরেকটা অঞ্চলে গিয়েছি, রাতের বেলা খাবারটা এখানে আমরা খাওয়াবো। ওই সময় আমার কাছে ফোন গেছে যে আমাদের এখানে হামলা হয়েছে, কারণ ওখানে বাইরে থেকে লোকেরা এসে ওখান থেকে একজনকে ধরে নিয়ে যেতে চাচ্ছে। একজন হতে পারে, কোনো পলিটিক্যাল কারণ হতে পারে। তো তারা আমাকে ফোন করেছে, ফোন করার পর আমরা আর্মির আপনার কন্ট্রোল রুমে ফোন করেছি যে অমুক জায়গায় একটু ঝামেলা হচ্ছে। তো আর্মি বলছে আগে পুলিশকে জানান। পুলিশ তো নাই, থানাতেও পুলিশকে আমরা পাচ্ছি না। এই যে এতদিন পরে এসে তারা আর্মিদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিচ্ছে, এখন আপনি আর্মিকে চাইলে ডাকতে পারবেন। আর্মিকে যে কোনো বিষয় বললে আর্মি সেখানে যাবে, কারণ সে আপনার বাংলাদেশের যে 64 ধারায় ম্যাজিস্ট্রেটদেরকে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে, সে কাউকে তার সামনে কোনো অন্যায় দেখলে সে গ্রেফতার করতে পারবে এবং বিচার করতে পারবে, আবার সে ছেড়ে দিতে পারবে তার বিবেচনার মধ্য দিয়ে। তো এখন আমরা মনে করছি যে সরকারের এই তড়িৎ সিদ্ধান্তটা আরও আগে নেওয়া উচিত ছিল। যেমন আপনি দেখেছেন যে সচিবালয়ের সামনে সমাবেশ করা, আপনার প্রধান উপদেষ্টার বাড়ির সামনে ঘেরাও করে সমাবেশ করা। আপনি কি শুনেছেন গত 10 বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে কোনো ঘেরাও করে কোনো কর্মসূচি হয়েছে? আমরা কি গত 10 বছরে কোনোদিন সচিবালয়ের সামনে মিছিল নিয়ে যেতে পেরেছি? পারি নাই। তবে সচিবালয় থেকে অনেক আগে 5 মাইল দূরে আমাদেরকে থামিয়ে দেওয়া হতো। আর তো লাঠি পেটার বিষয়টা আর বললাম না। এখন কথা হচ্ছে যে এই ডক্টর ইউনূসের সরকারের সময় দেখলাম যে ওনার বাড়ির সামনে ঘেরাও দিয়ে সারাক্ষণ মিছিল মিটিং চলছে। উনি কিন্তু 15 দিন পর্যন্ত এটা অ্যালাউ করেছেন, কারণ গণতান্ত্রিক অধিকার, উনি মনে করেছেন মানুষের অধিকার আছে কথা বলার, আসুক সচিবালয়ে ঘেরাও করার। সচিবালয়ে তো আপনি দেখেছেন যে ছাত্ররা সচিবালয় ভেঙে ঢুকে গেছে, ইন্টারমিডিয়েটের ছাত্ররা পরীক্ষা দিবে না। এটা কি আপনি কখনো কল্পনা করতে পারেন? একটা রাজনৈতিক সরকার থাকলে এটা কখনো হতে পারত না। তারা প্রথম দিনেই সচিবালয়ের চারিপাশে তারা নিষেধাজ্ঞা জারি করত, কারণ আপনাকে তো গণতান্ত্রিক অধিকারের মধ্যেও তো একটা
নীতিমালা আপনাকে মেনে চলতে হবে। তা আমি যেটা বলছি যে এই সরকারের অভিজ্ঞতার ঘাটতি আছে, আন্তরিকতার ঘাটতি নাই, কিন্তু দক্ষতার ঘাটতি আছে এবং ফার্ম ডিসিশন নেওয়ারও আমরা একটা সমস্যা দেখতে পাচ্ছি। আমি মনে করি যে এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে খুবই দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের জীবনের নিরাপত্তা, বাজার পরিস্থিতি তার নিয়ন্ত্রণে আসতে হবে। মানুষ যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি পায়, মানুষ যদি বাজারে দেখে যে আমার জিনিসপত্রের দাম কমা শুরু করেছে, মানুষ যদি দেখে আগে সে ঘুষ ছাড়া কোনো কাজ করতে পারতো না, এখন সে ঘুষ লাগছে না, সে কাজ করতে পারছে, তাহলে একটা বড় অংশ মানুষের মধ্যে একটা আস্থা ফিরে আসবে। এবং এরপরে যে সমস্ত সংশোধনগুলো, যে সমস্ত সংস্কারগুলো করা দরকার, সে যখন এগুলো গ্র্যাজুয়ালি করবে তখন মানুষ তাকে সাপোর্ট দেবে। মানে আপনি আপনাদের দল থেকে বা আপনি হোয়াট ডু ইউ থিঙ্ক যে এই সরকার অনেকভাবে কমেন্টস করছে, এই সরকার কত বছর থাকতে পারে বা থাকবে, নাকি তারা ধরুন এমনও হতে পারে 1 বছর, এমনও হতে পারে 2 বছর, এমনও হতে পারে 3 মাস, হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, যেমন আপনি দেখেছেন সরকার 6টা কমিশন করেছে, আরও হয়তো তাকে আরও 3, 4টা, 5টা কমিশন তাকে করতে হবে। এই কমিশনগুলোর জন্য কিন্তু ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে 3 মাসের মধ্যে কমিশনগুলো রিপোর্ট দিবে। 3 মাস রিপোর্ট দেওয়ার পরে কিন্তু এই কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের জন্য কিছু প্রসেস আছে, সময় লাগবে, আরও 3 মাস সময় লাগতে পারে। তাহলে আমি যদি ধরে নিই, এটা আমার ব্যক্তিগত একটা, আপনি যেহেতু জানতে যাচ্ছেন সেই জন্যই বলছি, দর্শকদেরও হয়তো এটা জানার ইচ্ছা। প্রথম কথা হচ্ছে আগামী 6 মাস সময় লাগবে আমাদের এই ফান্ডামেন্টাল সুপারিশগুলোকে উপস্থাপন করে মানুষের সমর্থন নিয়ে একটা কনসেনসাসে জাতীয় ঐক্যমতে পৌঁছাতে, যেটা সাংবিধানিক সংস্কার, যেটা নির্বাচন সংস্কার, যেটা পুলিশ সংস্কার, যেটা আপনার যে কথাগুলো এসেছে। ইন দ্য মিন টাইম এই 6 মাসের মধ্যে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা, আমাদের আপনার মানুষের জীবনের নিরাপত্তা, মানুষের অর্থনৈতিক যে সংকটগুলো তৈরি হয়েছে, এগুলো সলভ করতে হবে। অর্থাৎ 6 মাস সময়ের মধ্যে একটা বেসিক, একটা ফান্ডামেন্টাল চেঞ্জ ভিজিবল হইতে হবে এই সরকারের পক্ষ থেকে। দেন 6 মাসে সে একটা এগুলো বাস্তবায়নের জন্য সে সময় নিতে পারে, আর বাকি 6 মাসের মধ্যে সে ইলেকশন ডিক্লেয়ার করতে পারে। কারণ আমরা তো জানি যে আমাদেরকে ইলেকশনে যেতে হলে শীতকালে যাইতে হবে, একটা মানে আবহাওয়াগত জায়গা ব্যাপার আছে। তাহলে আমরা যদি এই ডিসেম্বর সামনে, এখান তো ইলেকশন দেওয়া সম্ভব না, তাহলে আমরা যদি নেক্সট ডিসেম্বরে যাই, তাহলে আমরা দেখছি যে 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে সরকার যদি আন্তরিক হয়, সিরিয়াস হয়, প্রজ্ঞা দিয়ে কাজ করে এবং সকল রাজনৈতিক দলসহ সকল স্টেক হোল্ডারকে সে যদি ঐক্যবদ্ধ করে রাখে, ছাত্ররা যদি ঐক্যবদ্ধ থাকে তাদের প্রত্যাশা নিয়ে, তাহলে 1.5 বছরের মধ্যে আমার একটা ধারণা যে 1.5 বছরের মধ্যে তারা এই সব কাজগুলো করে তারা একটা নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবে। 1.5 ইয়ার্স। আপনার কি মনে হয় বর্তমান সরকার কেমন করছে এখন পর্যন্ত? আমি মনে করি যেহেতু অনেকগুলো হার্ডেলস ছিল, যেহেতু জমি কর্দমাক্ত ছিল, যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল, যেহেতু নানা ধরনের সমস্যা ছিল, সেই হিসাবে আমি মনে করি সে এখন পর্যন্ত অনেক ভালো করেছে। আপনি তো জানেন যে 5 থেকে 8 তারিখ পর্যন্ত যে দেশে যে ম্যাসাকার হয়ে গেছে, 8 তারিখের পর থেকে আমরা কিন্তু সরকারকে বলেছি যে এরপরে আর কোনো হামলা, এরপরে আর কোনো আপনার অরাজকতা আর গ্রহণযোগ্য হবে না। কিন্তু এরপরে অরাজকতা হয়েছে, এখনো টুকটাক ঘটনা ঘটছে। এই জায়গাগুলো আস্তে আস্তে, এই অরাজকতা কে করছে, কারা করছে? কি আওয়ামী লীগ, বিএনপি, এবি পার্টি, জামাত ইসলামী, নাকি ছাত্ররা? দেখেন, এই অরাজকতা কে করছে এটা তো আমি যদি এখন ব্লেম করি, বলি কাউকে, তাহলে তো সেটা শুদ্ধ হবে না। আমাকে তো স্পেসিফিক ইনফরমেশনের আলোকে বলতে হবে। তবে এটা সত্য, এই অরাজকতা বা এই কাজগুলোর পিছনে কোনো স্বার্থান্বেষী মহলের হাত আছে। স্বার্থান্বেষী মহল, সে ফর এক্সাম্পল ধরেন আমি কোনো না কোনো কারণে বঞ্চিত, আপনি আমার উপরে আক্রমণ করেছেন, আঘাত করেছেন, আমি হয়তো দেখা গেল যে আমি আপনাকে সেটা জবাব দিতে চাই, কিন্তু দেখা গেল আমার পক্ষ হয়ে কিছু লোক অতি উৎসাহী হয়ে গিয়ে আপনার উপর হামলা করলো। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনাকে আমি যদি প্রশ্ন করি, দেখেন আপনার মনে থাকার কথা যে হাসিনা সরকার বারবার ব্লেম করছিল যে জ্বালাও পোড়াও অত্যাচার এগুলোর পেছনে বিএনপি, জামাত, আদার্স অন্যান্য রাজনৈতিক দল দায়ী, আমাদেরকে যে গ্রেফতার করেছে এই জন্যই তো করেছে যে আমরা এগুলোর জন্য দায়ী। আচ্ছা, তো 5 তারিখ তো আমরা সবাই গ্রেফতার ছিলাম, আমরা তো জেলে ছিলাম। সকল বেশিরভাগ রাজনৈতিক নেতা যাদেরকে এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে, আমরা তখন কোথায় ছিলাম? আমরা জেলে। খালেদা জিয়া কোথায়? উনিও বন্দী। তারেক রহমান কোথায়? উনি দেশের বাইরে। তাইলে এই যে সারা দেশে একসাথে
গণভবন থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে আওয়ামী লীগের অফিস থেকে শুরু করে একটা জিনিস তো বাকি ছিল না, ভাঙচুর, জ্বালা পোড়া বা এক ধরনের ধ্বংস। এগুলো কারা করলো? ছাত্ররা। আপনি যখন গণভবনে আপনি ছবিগুলো দেখেন, তারা কারা গিয়েছে গণভবনে? আমি আপনাকে হাজার হাজার লোক দেখাতে পারবো যেই লোকেরা জীবনে একদিনের জন্য এই সরকারের, ওই আওয়ামী লীগ সরকারের অন্যায়ের প্রতিবাদ করে নাই, তারা করছে, তারা সেদিন নেমে এসেছে। তো এই যে ছিল না, যে আপনার বিরুদ্ধে রাজনীতিতে আপনার ভয়ে যে ঘরের মধ্যে আটকে ছিল এই 15 বছর ধরে, সে একদিন নেমে কিন্তু আপনাকে একদম ছাই করে ফেলেছে। এই দায়টা কার? আমরা তো তখন জেলে। সুতরাং আমি যেটা মনে করি, এখনও সেটার ওয়েভ চলছে, বাট এটা চলতে দেয়া যাবে না। আমাদেরকে কোথাও না কোথাও এসে থামতে হবে। আমরা যদি মনে করি যে আপনি আমাকে মেরেছেন, আমিও আপনাকে মারবো, তাহলে তো এটা কোনোদিন শেষ হবে না। আমাদেরকে কোথাও এসে এটা থামাতে হবে। এই জন্য বর্তমান সরকার, আমরা সকল রাজনৈতিক দল, আপনি দেখবেন যে বিএনপি বড় দল, তারাও কিন্তু বারবার বিভিন্ন জনকে বহিষ্কার করছে, বিভিন্নভাবে চাপ দিচ্ছে। কারণ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত দল তো বিএনপি এবং জামাত, তো তাদেরই তো খুব বেশি। আপনি দেখেন বিএনপি তার কর্মীদেরকে শান্ত করার জন্য, নিবৃত্ত রাখার জন্য ব্যাপকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে, যে কেউ যাতে, বিএনপির লোকেরা কিন্তু ক্ষতিগ্রস্ত। বিএনপি তারা কিন্তু 15 বছর এলাকায় যেতে পারে নাই। দেখেন জামাতের লোকেরা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত, কিন্তু জামাতের আমির বলছেন উনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে রাজনৈতিক দলগুলো তো একজনের দায়িত্বশীলতার কথা বলছে। অন্তর্বর্তীকালীন সরকার কি বলছে দেখেন, শিক্ষা উপদেষ্টা বলছে কোনো শিক্ষককে চাপ দিয়ে দেওয়া যাবে না। বিভিন্ন আপনার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বারবার সে কথাগুলো বলছে। সুতরাং আমার কথা হচ্ছে যে এই সরকার, ছাত্ররা, রাজনৈতিক দলগুলো, আমরা কিন্তু ধীরে ধীরে আমরা এটাকে প্রশমন করে আনার জন্য স্ট্রংলি ভূমিকা নিচ্ছি। আমরা সরকারকে বারবার বলছি যে আপনার পুলিশ নাই, আপনি আর্মি ইউজ করেন, আপনি অন্যান্যদেরকে দিয়ে ইউজ করেন, আপনি তাড়াতাড়ি পরিস্থিতি কন্ট্রোলে নেন। এই জন্য আমি মনে করি অরাজকতার একটা বিরাট দায় শেখ হাসিনার, অরাজকতার একটা বিরাট দায় এই শেখ হাসিনার দুঃশাসনের, অরাজকতার একেবারে সিংহভাগ দায় এই আওয়ামী লীগের এই ভয়ানক দুঃশাসনের। কিন্তু এই দায়কে আমি বেশি দিন দায় দিতে পারবো না। এই দায়কে এখন আমাদের দিকে নিতে হবে, কারণ আমরা কিন্তু এর বিরুদ্ধে কথা বলেছি। সুতরাং আমাদেরকে জনগণ, ততক্ষণ পর্যন্ত জনগণ কিন্তু এরপর আস্তে আস্তে বলবে যে না আপনারাও তো করছেন, আপনাদের সাথেও তো। সুতরাং এই জায়গাটাতে আমি মনে করি, আমি আপনার মাধ্যমে আজকে সবাইকে বলছি যে আমাদেরকে এই থামাতে হবে, কোথাও না কোথাও এসে থামতে হবে এবং আইনের হাতে সোপর্দ হতে হবে। আমরা বিচার চাই, যাতে ন্যায় বিচার হয়। আমরা চাই না কেউ অন্যায় বিচারে পড়ুক। আমরা চাই না এই যে দেখেন এই যে শত শত মামলা হচ্ছে, শত শত আসামি দেওয়া হচ্ছে, এটা কিন্তু সরকার নিরুৎসাহিত করছে। আমরা সবাই বলছি যে এইভাবে খাপ ছাড়া মামলার দরকার নাই তো, কারণ আপনি এই মামলা তো প্রমাণ করতে পারবেন না। আপনি আন্দাজে যদি আপনি ঘটনা দেন তাহলে তো কোনো লাভ হবে না, এটা মানুষ হয়রানি হিসেবে নিবে। আপনার স্পেসিফিক ঘটনার আলোকে যারা মারা গেছেন, শহীদ হয়েছেন, যার হাত হারিয়েছে, 400 লোক তার চোখ হারিয়েছে, 20,000 লোক আজকে কারো হাত নাই, কারো পা হারিয়েছে, কারো গুলি, আমার নিজের শরীরে এখনো গুলি আছে। সুতরাং কথা হচ্ছে যে এই জায়গায় যদি আমরা সমাধান বের করতে না পারি, এই জায়গায় যদি দেশটাকে একটা শান্তিপূর্ণ জায়গায় আনতে না পারি, অরাজকতা যদি থামাতে না পারি, তাহলে এই দেশকে টিকিয়ে রাখা খুব কঠিন হবে। মজিবুর, ধন্যবাদ। আমি একটু ছোট্ট ব্রেকে যাব, ব্রেক থেকে এসে আমরা আরও বিষয় কথা। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম জনাব মুজিবুর রহমান মঞ্জু, উনি হচ্ছেন মেম্বার অফ সেক্রেটারি আমার বাংলাদেশ পার্টি, অর্থাৎ এবি পার্টি কেন্দ্রীয় কমিটি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এবি পার্টি নতুন একটি নিবন্ধিত রাজনৈতিক দল, ওনারা অনেকদিন ধরেই ট্রাই করে যাচ্ছিলেন নিবন্ধন পাওয়ার জন্য, তো কয়েকদিন আগে পেয়েছেন। এবং ওনাদের এখন পরিকল্পনা, ওনাদের স্ট্র্যাটেজিটা কী, এবং ওনারা কীভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে, বাংলাদেশের গণমানুষের সাথে একত্রিত হয়ে বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে, সেই বিষয়ে আমরা কথা বলছিলাম। আমরা আরও কথা বলবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথেই থাকুন প্লিজ।